নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এবং এই সময় এনবিপি সময় এবং অবশ্যই সুস্থতার সময় বলতে পারি। আমরা প্রত্যেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত থাকি আমরা অনেকেই, এবং দীর্ঘ সময়ের একটা চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে তারা যান এবং সুস্থ হওয়ার তারা চেষ্টা করেনি। শব্দটা এই জন্য বললাম কারণ চেষ্টা করা মাত্রই আমাদের কাজ। সঠিক চিকিৎসা পদ্ধতির আওতায় না এলেই মানুষ কিন্তু সমস্যায় জর্জরিত হন, রোগ মুক্ত হন না। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখানে মানুষ সুস্থ হতে আসেন এবং সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি যান এবং যে কোনো জটিল রোগ থেকে তারা মুক্ত হতে পারেন, দীর্ঘকালীন ট্রিটমেন্টের আওতা থেকে মুক্ত হতে পারেন অবশ্যই। আর এই অনুষ্ঠান মানে আপনারা জানেন নির্দিষ্ট একটি বিষয়কে নিয়ে আমরা এগোই, যদিও ফোন কল সব নিয়েই থাকে। আজকে যে বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে পিসিওডি। অনেক মহিলা অপারে রয়েছেন যারা এই কোয়েশ্চেন করে থাকেন, তাদের রয়েছে। এখন তো এরও কোনো সময় বয়সের কোনো নির্দিষ্ট বয়সের বিধিনিষেধ নেই। তো কী এই রোগ, এর বৃত্তান্ত আমরা জানবো, কারণ এই বৃত্তান্ত জানতে যাকে দরকার তিনি আমাদের সঙ্গে সরাসরি একেবারেই হটসিটে রয়েছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা। অনেক শুভেচ্ছা জানাবো এবং বিজয়ের শুভেচ্ছা জানাবো। নমস্কার সবাইকে। একেবারেই রয়েছেন আপনারা ওনার সঙ্গে এবং আপনারা লাইভে রয়েছেন। আমি এই জন্য একটু বলে দিলাম উনি কথা বলার আগেই সরাসরি লাইভ ফোন করবেন আপনারা 6292242341 and 6292242342 এই দুটি ফোন নাম্বারে। আবারও আমরা চলে যাবো ডক্টর শর্মার কাছে। দেখুন, আজকে ইনফার্টিলিটি যে সমস্যাটা, মানে বাচ্চা না হওয়া একটা সমস্যাটা, আর হেয়ার প্রবলেম মানে চুলের সমস্যা বা মুখে পিম্পলস হয়ে যাওয়া, অ্যাকনি পিম্পলস হওয়া, এটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে, কিন্তু আমরা কোনোদিন গুরুত্বই দিই না কি এই প্রবলেমটা হচ্ছে কেন। দেখুন, আজকে পিসিওডি নিয়ে যদি আমি কথা বলি তো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এর ফুল ফর্মটা হলো, আর ফিমেলদের দুটো ওভারি হয়, লেফট ওভারি আর রাইট ওভারি। এই ওভারির মধ্যে সিস্ট হয়ে যায়, মানে একটা সামান্য একটা বাবলস হয়ে যায়। এই বাবলস হওয়ার পর অনেক সময় এক্সেস ব্লিডিং হবে, আবার অনেক সময় ব্লিডিংটা হবে না, ইরেগুলার পিরিয়ড হবে, যে কারণের জন্য কী হয়, হারমোনসে ইমব্যালেন্স হয়। মানে ছেলেদের যে হারমোনস আছে সেই জিনিসটা ইমব্যালেন্স হতে চালু হয়, তাতে গ্রোথ হওয়ার পর তাতে কী হয়, আনওয়ান্টেড হেয়ার হতে চালু হয়ে যায়। মানে আপনি দেখবেন ফেসের মধ্যে কিন্তু হেয়ার গ্রোথ হয়ে যায়, বা এক্সেস যখন ছেলেদের হারমোনস যখন গ্রোথ করে তো ছেলেদের মধ্যে কী আছে কি আপনার শরীরের মধ্যে কিন্তু হেয়ার বেশি হয় ছেলেদের, ঠিক ওই রকমই ফিমেলদের মানে মহিলাদের বা লেডিসদের দেখা যায় কি এরকম হেয়ার গ্রোথ করতে চালু হয়ে যায়। কিন্তু এই যে সমস্যাটা বললাম, এই যে সিমটমসগুলো বললাম, এটা যদি আপনি ডায়াগনোসিসে যদি কথা যান তাহলে আপনাকে সিম্পল একদম একটা সোনোগ্রাফি রিপোর্ট মানে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনি করে দেখতে পান কি সেখানে আমার ওভারি কী কন্ডিশনে রয়েছে। সেখানে যদি দেখা যায় কি আপনার সিস্ট রয়েছে, আমি প্রথমেই আসবো কি এই সিস্টটা হলো কেন, বা পিসিওডি কথাটা ছেড়ে দিন। আজকে মানুষের মধ্যে দেখা যাচ্ছে কি টিউমার, যাকে আমরা লিম্ফোমা বলি, বা ক্যান্সার, এই টিউমার থেকে ক্যান্সারে কনভার্ট হয়ে যাচ্ছে, বা সিস্ট হচ্ছে, পলিপস হচ্ছে। এই ডিজিজগুলো কেন শরীরের মধ্যে হয়? যখনই আমাদের কপিতমল মানে আমার শরীরের মধ্যে খারাপ যে মলটা রয়েছে সেটা যখন স্টোর হতে চালু হয়, তাহলে কিন্তু দেখা যায় কি এইরকম সিস্ট, এইরকম টিউমার, এইরকম পলিপস হতে জন্ম নিতে চালু করে। তো কপিতমলকে বার করতে হবে। কপিতমল মানে আপনার খারাপ যে মল, আপনি হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে পটি করতে যাচ্ছেন, পটি করার পর আপনার মনে হচ্ছে কি আমার পটিটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক না, কিন্তু হয়নি। এবার আবার কিন্তু আপনার কিছুক্ষণ পর আপনার টেন্ডেন্সিটা থাকে বা স্টোর হতে থাকে। সেই স্টোর হওয়ার পর আমাদের শরীরের মধ্যে কিন্তু রোগ তৈরি হতে চালু হয়ে যায়, যে কারণের জন্যে আমরা কি বলি বা টক্সিনগুলো যে কথা বলি, এই বারবার যে ওয়ার্ডগুলো ইউজ করি না, একটু টক্সিনটাকে বার করা। তো টক্সিন কি? টক্সিন হচ্ছে আমাদের শরীরের ময়লা। এই ময়লাগুলো কোথা থেকে বার হবে? মলমূত্র দিয়ে বার হবে। তো যখন আপনার ইউরিন মলমূত্র যদি আপনার পরিষ্কার হয়ে থাকে, এইরকম সিস্ট পলিপস কেন, সব কিছু ভালো হবে। একদম আমরা আসবো আলোচনা। একদম বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? ও আমি আসাম থেকে বলছি, অমৃতা চক্রবর্তী। আসানসোল থেকে কে বলছেন? আসাম অমৃতা চক্রবর্তী। ওকে, হ্যাঁ বলুন বলুন। মানে স্যারকে আমি দেখাতে যাবো, বিনোদ শর্মা স্যারকে। আগে একটু কথা বলে নিতে চাইছিলাম। অবশ্যই, আপনি আমার সঙ্গে কথা বলছেন, বলুন।
বলুন, ডাক্তারবাবু রয়েছেন, উনি কথা বলছেন আপনার সাথে, বলুন। স্যার নমস্কার। নমস্কার, কি হচ্ছে আপনার প্রবলেমটা বলুন। ও আমি আসামগড় থেকে বলছি। হুম। আমার মানে আমার দীর্ঘদিনের সুগারের সমস্যা আছে, আর তার থেকে ডাক্তারবাবু বলছেন আমার মানে 3 বছর থেকে মাথা ঘুরায়, নার্ভের সমস্যা, আর কান দুটোর মধ্যে মানে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটার জন্য মানে আমার মানে অনেক ডিস্টার্ব হয়। তো মাথা ঘুরানোটা কমে গেছে কিন্তু ওই আওয়াজটা কমে নাই। আর সুগারে আপনি কোনো ওষুধ খান না ইনসুলিন নেন? সুগারে আপনি ওষুধ খান না ইনসুলিন নেন? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খাই। ওষুধ খান। আজকে সুগারের ওষুধ, আপনি আমার প্রোগ্রামটা কতদিন ধরে দেখছেন? প্রায় 4 মাস ধরে। 4 মাস ধরে। তো 4 মাসের মধ্যে আমি যখন সুগারের প্রোগ্রামটা করেছি, তো যে টিপসগুলো বলেছি সেগুলো কি ফলো করছেন? কিছুটা, অনেকটাই। আচ্ছা, তাহলে কি মিষ্টি ফল খেতে চালু করেছেন? না, মিষ্টি ফলটা মানে কি, স্যালাড গুলো তো খাই মোটামুটি। স্যালাডের মধ্যে আমি মানে একটা করি, ওইটা আমি ডাক্তারের কাছে জানতে চাইছি, ডাক্তারবাবুর কাছে, যে ওই যে মুগ আছে, যে মুগ কি যেন, মুগ প্রায় পরাখানি খায় আর বাকি সবজি মানে স্যালাড। দেখুন, আমি যখন প্রোগ্রামটা করি তখন সালাদের কথা বলেছি, আবার মিষ্টি ফলের কথাও বলেছি, কি আপনি কিন্তু মিষ্টি ফল খেলে আপনার কিন্তু সুগার কোনোদিন বাড়বে না বলেছিলাম। তো এই যে কথাগুলো যে বলি না, দেখুন আজকে আপনি 3 বছর ধরে সুগারে আপনি ওষুধ খাচ্ছেন, যার ফলে এখন আপনার নার্ভের সমস্যা চালু হয়ে গেছে, যেটা আপনি বলছিলেন মাথা আমার ঘোরাচ্ছে বা হাত পা আমার ঝিনঝিন বা অবসভাব হয়ে যাচ্ছে, যাকে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি। আজকে এই বেলুরে আমি একটা পেশেন্ট দেখলাম, যে পেশেন্ট, যে কথা বলি আমি আর্থিনের কথাটা বলি, কি আমাদেরকে মাটিতে পা রেখে আর্থিন নিতে হয়, 1 ঘন্টা নিতে বলেছি, 1 মাস কন্টিনিউ করতে বলেছি। পেশেন্ট 15 ডেজ নেওয়ার পর আজকে আমার চেম্বারে এসেছিল বেলুরে। সে পেশেন্ট আমাকে বললো, ডাক্তারবাবু আমার কিন্তু পা ফোলা কমে গেছে আর ব্যথা আমার 40% কমে গেছে। তো এই যে আমি যে কথাগুলো বলি, সেই কথাগুলো বলার পর পেশেন্টরা যে অ্যাপ্লাই করছে রুগীরা, তারা উইদাউট মেডিসিন 40% যদি ব্যথাকে রিমুভ করতে পেলো, সোয়েলিংকে কমাতে পারলো, তো ইটস কল্ড ট্রিটমেন্ট, ঠিক না? তো দেখুন আপনাকে বলি, আসামে যে আপনি ফোন করেছিলেন, তো আসামে আমাদের শিলচরে, ডিব্রুগড়ে আর গুয়াহাটিতে 3টে জায়গায় চেম্বার আছে, যেখানে আপনার বাড়ির পাশের সামনে হবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আপনি আসতে পারেন। এইবার আপনাকে বলি, আসার আগে আপনাকে কি কি করতে হবে, যেটা হচ্ছে প্রথম আপনাকে সুগার একটা রিপোর্ট করে নিতে হবে, সিম্পল একদম ফাস্টিং রিপোর্ট কী আছে আর পিপি রিপোর্ট কী আছে, এই দুটো রিপোর্টটা করবেন। আর আপনি কি ওষুধ খাচ্ছেন সেটা সঙ্গে নিয়ে আসতে হবে। কেন এই কথাটা বললাম, কেন কি প্রথম দিন থেকেই আমরা কি করব, আপনার মেডিসিন কিন্তু স্টপ করে দেব, ঠিক? এবার আপনার মাথা ঘুরবে কি আমার যদি স্টপ করে দেয় সুগার যদি বেড়ে যায়, না, 1 মাস পর আবার তো ডেট আছে, আমরা আবার তো আসবো, তখন আপনাকে আবার সুগার রিপোর্ট করতে বলবো, তখন আপনি দেখবেন আমার সুগারটা নর্মাল রয়েছে। তো আপনি বেনিফিট কী পেলেন? আপনি বেনিফিট যেটা পেলেন, কি আপনি যে ওষুধ উপরে ডিপেন্ডেন্ট ছিলেন, সে ডিপেন্ডেন্ট থেকে সরে গেলেন, আপনি মেনে নিলেন কি হ্যাঁ এবার আমার সত্যিই ওষুধ লাগবে না, আমার এই আয়ুর্বেদ ওষুধ নেওয়ার পরই কিন্তু আমার সুগারটা কন্ট্রোলে রয়েছে। এইবার এই ওষুধগুলো কি করে আস্তে আস্তে করে বন্ধ হবে বা কি করলে আমরা সুগারকে সম্পূর্ণভাবে ভালো করতে পারবো, তো যেই দিন ডায়াবেটিক প্রোগ্রামটা হয়েছিল সেটা যদি আপনি না দেখতে পান, তাহলে আপনি ইউটিউবে গিয়ে আবার প্রোগ্রামটা দেখতে পারবেন, বা আমি আবার যদি যেদিন আপনি প্রোগ্রামটা করব সেদিন আবার আপনাকে বলে দেবো কী কী করা উচিত, বা আপনি চেম্বারে আসবেন তখন আপনাকে বলবো। তো দেখুন আজকে যারা, শুধু আপনি নয়, যারা সুগার থেকে রুগীরা ভুগছে, দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছে, আজকে না এইটাকে দেখে নিন 3 বছর খাওয়ার পরে কিন্তু ওনার নার্ভের সমস্যাটা বেড়ে গেল। তো আজকে সুগার ছিল, প্রেশার হলো, থাইরয়েড হলো, আর একটা রোগ হবে, তখন আরও ওর সঙ্গে জুড়ে যাবে। তো এই রকমই যদি মাল্টিপাল যদি রোগ হয়ে যায়, মাল্টিপাল যদি আমি ওষুধই খেতে চালু করি, তাহলে আমার জন্ম কি শুধু ওষুধ খাওয়ার জন্য ছিল? সকাল থেকে রাত অবধি শুধু আপনি ওষুধই খেয়ে যাচ্ছেন, ভালো কোথায় হচ্ছেন? এক একটা রোগটাকে ঠিক করতে হবে। তো আমরা যখন জানবো কি আমার উইদাউট মেডিসিন আমার ট্রিটমেন্টটা কী, সেটা যদি একটা একটা করে টার্গেট পুরো করতে চালু করেন, তাহলে একটা সময় আসবে যেদিন আপনাকে সুগার ওষুধ খেতে হবে না, প্রেশার ওষুধ খেতে হবে না, থাইরয়েড ওষুধ খেতে হবে না, ঠিক না? আচ্ছা দেখুন, সিম্পল একদম ছোট্ট একটা কথা কি বললাম, আপনার পিসিওডি একটা কমন একটা প্রবলেম হয়ে গেল। কেন কমন প্রবলেমটা হলো? আজকে আপনি ডাক্তারবাবুকে যখন দেখাতে যান, তারা বলে দেয় কি আপনি পিসিওডি নিয়ে ভুগছেন। তো পিসিওডি আপনাকে বলে কমন সমস্যা রয়েছে, এটা সবারই থাকে কম বেশি করে। তো সবারই কেন হচ্ছে? কেন কি আমাদের লাইফস্টাইলটা ঠিক নেই।
আমরা জাঙ্ক ফুড ফাস্ট ফুড বেশি উপরে ডিপেন্ড করছি। আপনার পাড়ার মধ্যে দেখুন কত বিরিয়ানি দোকান আছে, কত ফাস্ট ফুডের দোকান আছে, সবার দোকান কিন্তু চলছে, সবার কিন্তু ভিড় রয়েছে। আমি বলছি না কি আপনি ওই দোকানে কি খাবেন না, সে কথাটা বলছি না, কিন্তু আপনার বুদ্ধির কথাটা বলছি। ঠিক ওর সামনে একটা গরিব ঠেলা লাগিয়ে ফল বিক্রি করছে, সকাল থেকে রাত হয়ে গেল কিন্তু ফল ওর বিক্রি হলো না, আবার ওকে ঝাঁপ বন্ধ করতে হলো, কালকে আবার ফল নিয়ে বসতে হবে। তো আমরা কি করেছি, নিজে থেকে চুজ করে নিয়েছি যত শরীরে রোগ, সেটা হচ্ছে আমাদের টাং, জিভ, এর যে টেস্টটা আপনি দেখতে যাবেন আপনার কিন্তু শরীর খারাপ হবে। তো পিসিওডি হওয়ার প্রথম কারণটা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ, আর তার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া, আহার বিহার, এইটা খুব মানতে হবে, ঠিক না? তো এটা যদি আপনি মেনটেন করে চলেন তাহলে পিসিওডি কেন, যে কোনো টিউমার, যে কোনো ক্যান্সারও কিন্তু ভালো হয়। আমাদের এটা একদম বাস্তব বিষয় যে আমরা নিজেরা বেসিক্যালি মেনটেন করি না। আচ্ছা, একটা কথা আপনাকে বলে রাখি, আপনি আসাম থেকে ফোন করেছিলেন, 9 অক্টোবর কিন্তু গুয়াহাটিতে চেম্বার রয়েছে। আপনি আমি বলেও দেবো, আপনি একটুখানি দেখেও নিতে পারেন। আরেকজন বন্ধু দেখে নেবো কে আছেন। হ্যালো, আমি কাটোয়া থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কাটোয়া থেকে গৌতম দে বলছি। বলুন। ডাক্তারবাবু আপনাকে নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। ডাক্তারবাবু আমার বয়স 50, আমি কাটোয়া থেকে গৌতম দে বলছিলাম। আচ্ছা, কি হচ্ছে আপনার সমস্যাটা? আমার ওই বছর 10 উপর হয়ে গেল, রেকটামটা হালকা হালকা ব্যথা হয় পায়খানা হওয়ার পরে। আচ্ছা। আমার যথাযথি আবার ঠিক হয়ে যায়, জলটা বেশি পরিমাণে খেলে পরে ব্যথা থাকে না। আচ্ছা, আপনার স্টুল কেমন হয়, পটি কেমন হয়? পটি সকালবেলা পরিষ্কারই হয়, আবার যেদিন হয় না সেদিন ব্যথাটা হয়। হ্যাঁ, তার মানে আপনি কি বুঝতে পেলেন কি আমার কষ্টকাঠিন্য থেকে এই রোগটা আসছে। তো আপনাকে কী করতে হবে, স্টুলটাকে নরম রাখতে হবে। এবার স্টুলকে আপনি নরম কখন রাখবেন, যখন আপনার খাবার মধ্যে ফাইবার জিনিসটা থাকবে, ঠিক আছে? আপনি কি সালাদ খাচ্ছেন? সালাদ, শসা, পেঁয়াজ, টমেটো, যেটা পছন্দ, আমি পার্টিকুলার কোনো সবজি নামটা নেব না, আপনার গাজর, মুলি, পালক, পেঁয়াজ, টমেটো, যেটা আপনার পছন্দ আছে, খাওয়ার সঙ্গে আপনি সালাদটা অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে? এটা হলো নাম্বার 1। 2 নম্বর হলো, দেখুন এখন পাকা পেঁপে আর পাইনঅ্যাপেল পাওয়া যাচ্ছে, এই দুটো কিন্তু আপনার জন্য কিন্তু অমৃতে কাজ করবে। তো আপনার স্টুলটাকে নরম রাখার জন্য পাকা পেঁপে বা আনারস আপনি অবশ্যই খান, ঠিক আছে? কোনো টাইম টেবল হয় না, ফ্রুটসে আপনার নিয়মটা আপনি সকালবেলাও খেতে, খালি পেটেও খেতে পারেন বা খাবার পরেও খেতে পারেন, ঠিক আছে? এইটা আপনি অবশ্যই অ্যাড করুন। জল আপনাকে বেশি করে ইনটেক করতে হবে। আপনার যে স্টুল করার পর আপনার যে ব্যথা হচ্ছে, আপনি কি বলেন, যেই দিন আমার পেট পরিষ্কার হচ্ছে সেই দিন আমার কিছু হচ্ছে না, যেই দিন পেট পরিষ্কার হচ্ছে না সেই দিন আপনার ব্যথা হচ্ছে, তার মানে সেখানে একটা প্রবলেম অ্যারাইজ করছে। তো এই প্রবলেমটা কখন বেড়ে যাবে, যখন আপনার স্টুলটা যদি নরম না হয়ে থাকে, এইরকমই যদি শক্ত ভাবটা থাকে, তাহলে কিন্তু আগামী দিন দেখবেন একদিন আপনার ব্লিডিং হয়ে গেল, ঠিক আছে? আপনি যখন জল দিতে চালু করবেন, পরিষ্কার স্টুল হয়ে যাওয়ার পর যখন জল দিতে চালু করবে, তখন দেখবেন প্যানের মধ্যে কিন্তু রক্ত ভর্তি। এবার আপনি ভয় পেয়ে যাবেন। আমি এরকম পেশেন্ট পেয়েছি, তারা নাকি শেষ সময় একটা অজ্ঞান হয়ে গেল ব্লাড দেখে, কিন্তু এটা কোনো অদ্ভুত ব্যাপার নয়। আপনার যে ব্লিডিংটা হচ্ছিল, যখন পেইন হচ্ছিল, তখনই আপনাকে সিরিয়াস হয়ে যাওয়ার কথা ছিল, আপনি সিরিয়াস হলেন না, আজকে ব্লিডিং হচ্ছে, কালকে সেখান থেকে একটা মাংসপিণ্ড গ্রোথ হবে। আমি একটু আগে কী বলেছিলাম, কি যে কোনো পলিপস, যে কোনো টিউমার, যে কোনো সিস্ট কখন গ্রোথ হয়, যখন আমাদের কপিত মল পেটের মধ্যে জমতে থাকে। চলে আসুন আপনার কথাটা, কি আপনার যে স্টুলটা যে ক্লিয়ার হচ্ছে না, তার জন্যই ব্যথাটা হচ্ছে। তো যাতে আপনার রেকটামের মধ্যে কোনো রকম গ্রোথ না করে, তার আগেই আপনাকে স্টুলটাকে নরম করে নিন। আর এরপরেও যদি আপনার না কমে, তাহলে আপনি মধ্যমগ্রামে আমাদের যে হেড অফিস আছে আপনার কাঁচরাপাড়া থেকে সামনে, সেখানে এসে দেখা করবেন। অবশ্যই আবারও আসবো আমরা। হ্যালো, বলছি ডাক্তারবাবু লাইভে আছেন তো? লাইভেই আছেন। আপনি কে বলছেন? আমি রীতা দলি বলছি। কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে। বলুন, উনি আছেন। টিভির আওয়াজ কমাতে হবে, নাহলে কথা বলা যাবে না। হ্যাঁ, ফোনটা কেটে যাবে। আপনি পাশের ঘরে চলে যান ফোন নিয়ে, নাহলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবেন না। বলুন আপনার কি প্রশ্ন, বলুন। আমার গ্যাসের প্রবলেম, গ্যাস অম্বল, সবসময় যেন বুক জ্বালা জ্বালা করে, আর কিছু খেতে পারি না, খিদেই নেই। কেন খিদে নেই? কেন কি আপনার খাওয়াটা আপনার পেটের মধ্যে পড়ে রয়েছে। আপনি কি কি খান সকাল থেকে রাত অবধি, বলি তো? সকালবেলা মুড়ি খাই, দুপুরবেলা ভাত খাই,
মানে কিছু খেতে ভালো লাগছে না। আমি সেটা বলিনি, আমি বললাম সকাল থেকে রাত অবধি আপনি কি খান। আপনি মুড়ি বলেন, ভাত বলেন, তারপরে ফুল স্টপ হয়ে যায়, তারপরে আপনি কিছু খান না তো? মুড়ি ভাত, একটু চা খাই, আবার রাত্রিবেলা রুটি হলে রুটি খাই, নয়তো ভাত খাই। তা আপনি বললেন খিদে পান না, তাহলে এত কিছু খেলেন কি করে? মানে খাই, মানে খেতে পারি না, একটু করে খাই, সব নষ্টই হয়ে যায়। হ্যাঁ, কেন কি আপনার খাওয়াটা কি হজম হচ্ছে না আপনার। ঠিক আছে, আপনি গরম জল খাচ্ছেন? হ্যাঁ। উষ্ণ গরম জলটা খান? না, উষ্ণ গরম জল খাই না। কেন? আপনি আমার প্রোগ্রামটা যদি ফলো করেন, ঠিক আছে, তাহলে আমি তো অনেকবার বলেছি না আপনাকে উষ্ণ গরম জলটা খেতে, সেটা আপনি খান না কেন? দেখুন একটা কথা বলি, আপনার প্রবলেমটা কোথায় রয়েছে, আপনার নয়, আপনার মধ্যে বহু মানুষ আছে তারা নাকি গ্যাসের সমস্যা নিয়ে ভুগছে। উপবাস করতে হয়, আপনি 365 ডেজ আপনি শুধু খেয়ে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি বললেন সকালে মুড়ি খাচ্ছি, দুপুরবেলা ভাত খাচ্ছি, সন্ধ্যাবেলা চা খাচ্ছি, আবার রাত্রিবেলা রুটি খাচ্ছি, সব তো খেয়ে নিলেন। তো আপনার খিদে কোথায় কমলো? খাওয়ার তো আপনার সেরকমই রয়েছে। যদি খাওয়ার যদি কমতো তাহলে ওয়েট কমে যেত, তো আপনার তো ওয়েট কমছে না। তাতে আপনাকে কী করতে হবে, প্রথম এইরকম খাবার খেতে হবে যেটা খাওয়াটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। আপনি যদি জল খান, তাতে কী হয়, কিছুক্ষণ পর আবার ইউরিন সঙ্গে বেরিয়ে গেলে পেটটা খালি হয়ে গেল, ঠিক। কিন্তু কিছুক্ষণ পর আপনি কি করেন, মাংস খান, সেই মাংসটা খাওয়ার পর আপনার পেটের মধ্যে অনেকক্ষণ ধরে পড়ে থাকে, তার মানে কি ডাইজেস্ট হচ্ছে না, অনেকক্ষণ ধরে পড়ে থাকছে। আচ্ছা, যদি আপনি দুধ খান, দুধ খেলে কি হচ্ছে, আপনার পেটের মধ্যে পড়ে থাকছে। তো আমরা যে কথাটা বলি না, কম কম খান, বারে বারে খান, এই কথাটা কেন বলেছি কি, আপনাকে বলছি না কিছু না খেতে, আপনি মুড়িও খাবেন, ভাতও খাবেন, চাও খাবেন, আর রাত্রিবেলা রুটিও খাবেন, কিন্তু তার মধ্যে আপনার সমস্যাটা কোথাও হচ্ছে, আপনার ডাইজেশন হচ্ছে না। তো ডাইজেশন পাওয়াটাকে বাড়াবে কখন, যখন আপনার উষ্ণ গরম জলটা আপনি ব্যবহার করবেন। তো আপনি কি করবেন, আপনি প্রথম সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট আপনি জল খাবেন, ঠিক আছে। যদি হালকা যদি গরম জল হয়, 2-4 দিন আপনাকে না মানে খেতে লাগবে কি কেমন, মানে যেহেতু আপনি ঠান্ডা জলটা খান, তো 2-4 দিন আপনার অসুবিধা হবে, কিন্তু 2-4 দিন পর আপনার দেখবেন কি আপনার খাবার রুচিটা কোথায় বেড়ে গেল, ঠিক আছে। তো ইটস কল ট্রিটমেন্ট। আপনার উইদাউট মেডিসিন কোথায় আপনার ভুল হচ্ছে, ভুলকে ধরিয়ে দেওয়া হচ্ছে ট্রিটমেন্ট। এটা যদি আপনি করতে চালু করেন, তাহলে আপনি দেখবেন আপনার গ্যাসের সমস্যা থাকবেই না। আর দুধ আপনি খাবেন না, কেন কি দুধ খেলে কি হচ্ছে, আপনাকে অনেকক্ষণ পড়ে থাকতে হচ্ছে। আমি যে বলি না দই ঘোলটা খেতে, কেন বলেছি, অনেক মানুষের কনসেপ্ট থাকে কি আমি নাকি মাংস খাবো, আমি নাকি দুধ খাবো, তাহলে আমার চেহারাটা বিশাল চেহারা বডি হয়ে যাবে। এটা একদম ভুল ধারণা, এটা হবে না কোনোদিনই। সপ্ত ধাতু বলা হয়েছে, রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্র। এই সপ্ত ধাতু কখন হবে, প্রথম হচ্ছে রস। যখন আপনার খাবার থেকে যদি রসই তৈরি না হলো, তাহলে রক্ত হবে কি করে, মাংস হবে কি করে, অস্থি হবে কি করে, বুঝতে পারলাম। আজকে আপনি কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, আপনি শুধু ক্যালসিয়ামে বড়ি খেয়ে যাচ্ছেন। তো অস্থি জায়গাতে আমি কী দেখালাম, ক্যালসিয়ামের সমস্যাটা। তো আপনার খাবার থেকে আগে আপনাকে ডাইজেশন করতে হবে। আর 7 নম্বরে জায়গা ছিল শুক্র, মানে স্পাম। আজকে যে বললাম নাকি আপনার ইনফার্টিলিটির মতন যে সমস্যা, আগামী দিন আপনাদেরকে IVF করতেই হবে, নাহলে বেবি হবে না, ন্যাচুরাল বেবি হওয়া বন্ধ হয়ে যাবে। কেন কি ওই যে বললাম আপনাকে, আপনার পাড়া দোকানের মধ্যে যে আপনার খাওয়ার যে প্রিয়গুলো রয়েছে, আপনার যে জিভের টেস্ট, আর যে মদের দোকানের মধ্যে ভিড় রয়েছে, আপনি সিগারেট উপরে পরিষ্কার লেখা আছে কি এটা খেলে আপনার গলায় ক্যান্সার হবে, কিন্তু তারপরে আপনি ক্যান্সার এই পুড়িয়া খাচ্ছেন, আপনি সিগারেট খাচ্ছেন। তাহলে এই কারণে যদি আমাদের লাইফস্টাইলকে যদি আপনার মেনটেন না করি, আজকে ল্যাক অফ যে এক্সারসাইজ বললাম, আমরা যদি যোগা প্রাণায়াম বা আমরা এক্সারসাইজ যদি না করি, তাহলে আমাদের শরীর খারাপ হবে, আমাদের শরীরের মধ্যে ক্যান্সার হবে। তো এইবার আপনি যখন হয়ে যাবে, তখন আপনি চিন্তা করেন ডাক্তারবাবু আমাদের এত রোগ হচ্ছে কেন। আরে আপনার রোগটা আপনি নিজে তৈরি করছেন, আপনি ভুলে গেছেন ওই কথাগুলো, আপনি ভুলে গেছেন ওই ফলের দোকানটা, ঠিক আছে, আপনি ভুলে গেছেন ওই সবজি দোকানটা। অনেক পেশেন্ট আমি পাই, তারা নাকি সবজিই খায় না, বলছি ডাক্তার ভালো লাগে না, মিট মাংস আমি থাকতে পারবো না, আমাকে দুবেলা কিন্তু মিট মাংস লাগবে। অদ্ভুত ব্যাপার, দুবেলা তুমি যদি মিট মাংস খাবে, দেখো রোজা মাসে 1 মাস তারা খায় না, ঠিক আছে, 1 মাস তারা খায় না, কি খায়, তারপরে ফল খায়। তো দেখে শিখো, কিছু কিছু জিনিস সবার মধ্যে কিন্তু ভালো থাকে। এই যে উপবাস করাটা কেন বললাম, ব্রেক দিতে হবে। কন্টিনিউ খেয়ে যাচ্ছ, একদিন না খাও, পেটের সমস্যা রয়েছে, একদিন খাবে না, একদম কিছু খাবে না, পরের দিন দেখো তোমার সমস্যা ঠিক হয়ে যাবে।
আজকে আমি অনেকজনকে দেখেছি গ্যাস হয়ে গেছে, তারা নেই কি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। আরে বাবা, কোল্ড ড্রিঙ্ক খেলে আজকে যত লিভারের সমস্যা বাড়ছে সেটা দেখিয়ে দিয়েছে কারণটা আপনার কোল্ড ড্রিঙ্কস থেকে হচ্ছে। অনেক সময় আমরা দেখি এই রিলসগুলো বার হয়, রিলসের মধ্যে কী দেখতে পান, আপনার ফ্লাশের মধ্যে এই মাটিতে যদি আপনাকে কোল্ড ড্রিঙ্ক ফেলে দেওয়া হয় দেখবেন ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেল। তো ভাবুন আপনি যে গলায় ভিতরে যে পেটের মধ্যে দিচ্ছেন তা আপনার কি পেট পরিষ্কার করে দিচ্ছে? জিনিসটা যদি না বুঝে তারপরে যদি ভুল করেন তাহলে ক্ষতি কিন্তু আপনার হবে। আপনাকে বলে রাখি, আপনি আরামবাগ থেকে বলেছেন 14 অক্টোবর কিন্তু আরামবাগে চেম্বার রয়েছে, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। যে ফোন নাম্বার গেছে, মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে এনবিপির এবং কলকাতায় চেম্বার রয়েছে হাতিবাগান, ড্যান্সটাউন, আমতলা, খিদিরপুরে। এছাড়া হাওড়ায় চেম্বার রয়েছে, শিবপুর রয়েছে, বালিটিকুড়ি বাজার এবং বেলুড়ে রয়েছে। বাইরের চেম্বার বলে দিই আপনাদেরকে, এই মাসে পরপর চেম্বার রয়েছে। 7 অক্টোবর থেকে চেম্বার, 7 অক্টোবরে চেম্বার হেরিয়ায় রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। 8 অক্টোবর মেচেদায় চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 9 অক্টোবর বনগাঁতে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 10 অক্টোবর হলদিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা নিজে থাকছেন। 10 অক্টোবর রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 10 অক্টোবর ক্যানিংয়ে চেম্বারে থাকছেন ডক্টর আর দে। 11 অক্টোবর আসানসোলে চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা। 11 অক্টোবর বর্ধমান চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 11 অক্টোবর মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 11 অক্টোবর ঝাড়গ্রামে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 12 অক্টোবর অর্থাৎ 12 অক্টোবর কাকদ্বীপে চেম্বার করছেন ডক্টর এস খান। 12 অক্টোবর শিলচরে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 12 অক্টোবর দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 12 অক্টোবর কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল। 12 অক্টোবর বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 12 অক্টোবর বোলপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 13 অক্টোবর পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 13 অক্টোবর গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 14 অক্টোবর একটু আগে অ্যানাউন্স করলাম আরামবাগে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 18 অক্টোবর খড়গপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 18 অক্টোবর শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 18 অক্টোবর বহরমপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 19 অক্টোবর গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 19 অক্টোবর আগরতলায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 19 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 27 অক্টোবর আলিপুরদুয়ারে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। এরপরে নভেম্বর যাচ্ছি, 2 নভেম্বর জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। এছাড়া 11 নভেম্বর দিল্লি থাকছেন ডক্টর এ হালদার। 17 নভেম্বর ডিব্রুগড় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। প্রত্যেকটি চেম্বার যেগুলি বাইরে বললাম, এছাড়া হেড অফিস মধ্যমগ্রাম, কলকাতা বা হাওড়া চেম্বার, সব জায়গাতে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে কমিউনিকেট করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার হচ্ছে 9830235527, 9830235537। দুটি হেল্পলাইন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, বুকিং ফোন নাম্বার, যেখানে অ্যাপয়েন্টমেন্ট আপনাদের করতে হবে সমস্ত রিপোর্টস নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। কে বলছেন? বীরভূম থেকে বলছি। নাম কি? জয়দেব মন্ডল। বলুন। আমার এই বুকে লাগে মাঝখানটাতে অনেক দিন থেকে। কি হচ্ছে? সে ব্যথা হচ্ছে? এই ঠিক বুকের এই মাঝখানে যেখানে। মানে কি হচ্ছে? মানে অসুস্থ কি হচ্ছে? এমনি সাইকেল চালাইতে ওখানে লাগে, কোনো জোরে হাঁটলে লাগে, এরকম হয় আর কি। আপনার বয়স কত? আমার বয়স 65-66 বছর এরকম। 65-66। আপনি কোনো এই সমস্যার জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন? একবার দেখিয়েছিলাম, একটা ইসিজিতে ধরা পড়ে নাই, তারপর ব্লাড ট্যালাড অনেক করিয়েছে, কিন্তু 2 মাস 1 মাস ওষুধ খেয়ে ওই প্রবলেম সে একই আছে। পেট পরিষ্কার হয় না, ওইটা কম হয়, পেট পরিষ্কার ঠিক মতো হয় না। গরম জলটা আপনি খান? হ্যাঁ, গরম জল খাওয়া হয়? ফল উষ্ণ গরম জল খাওয়া হয়? হ্যাঁ, গরম জল খাই সকালে। তাতে কিছু আরাম পাওয়া যায়? গরম জল খেয়ে খাই সকালে গরম জল। না, ওটা খাওয়ার পর কিছুটা আরাম ফিল করেন? গরম জল খেয়ে? হ্যাঁ। এই ব্যথা সব সময় থাকে না তো। ব্যথা না, আপনি খেয়ে কোন রকম একটু রিলিফ পান? গরম জল খেয়ে? হ্যাঁ, ডাক্তারবাবু ওটাই বলছেন। হ্যাঁ, গরম জল খেয়ে রিলিফ পাই। তার মানে বুঝতে পারছেন এটা গ্যাসের পেন হচ্ছে।
আর গ্যাস কি? আচ্ছা, আচ্ছা। গ্যাস হচ্ছে ধোঁয়া। হ্যাঁ। আপনি কোনোদিন ধোঁয়াকে দেখতে পেয়েছেন? দেখতে পাবেন না। ঠিক ওই রকমই আমাদের গ্যাসের যে পেনটা হয়, যদি আপনার কোনো সমস্যা থাকতো তাহলে কি হতো, স্টিল সবসময় ব্যথা থাকতো। আপনার ব্যথা থাকছে আবার থাকছে না, থাকছে আবার থাকছে না। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসের, মানে আপনার যে পেট পরিষ্কার হয় না। মাঝখান তো বাদ দিয়ে অন্যান্য জায়গাতেও 2 দিন হয় আবার। হ্যাঁ, তো মানে বুঝতে পারছেন, এটা আপনার গ্যাসের ব্যথা হচ্ছে। এর জন্য আপনাকে পেট পরিষ্কার করতে হবে। তো প্রথম আপনাকে কি করতে হবে, যেটা আমি একটু আগেই বলেছিলাম, কি খাওয়ার মধ্যে সালাদ অবশ্যই খান। ঠিক আছে, আপনি ভেজিটেবলস খাবেন, তার সাথে সাথে ফল অবশ্যই খাবেন, আর উষ্ণ গরম জলটা খাবেন। আপাতত আপনি এটা করুন, কেন কি 12 তারিখে বোলপুরে, অনেকদিন পর বীরভূম ডিস্ট্রিক্টে আমি বোলপুর চেম্বারটা আমি নিজে যাব 12 তারিখে। তো আপনি 12 তারিখ, আজকে হলো আপনার 3 তারিখ, তো আপনার তো আসতে এখন 9-10 দিন বাকি আছে। তার আগে আপনাকে কী করা উচিত, তার আগে আপনাকে যে কথাগুলো বললাম এটা করা উচিত। তাতে আপনি দেখবেন 50% আপনি ভালো হয়ে যাবেন। আর 50% আপনাকে কী করে ঠিক করব সেটা আমার উপরে ছেড়ে দিন। সেটা 12 তারিখ বোলপুরে আপনি যান, তখন বাকিটা করে দেবেন। কিন্তু এখন যেটা উনি মেনটেন করতে বলছেন, এবং শুধু আপনি না, প্রত্যেককেই একই প্রবলেম নিয়ে যারা আসছেন, মেনটেনেন্সটা হচ্ছে সবথেকে বড় বিষয়। চিকিৎসা পদ্ধতি তো রয়েছেই এনবিপি আয়ুর্বেদের, এবং সেখান থেকে মানুষ সুস্থ হয়ে যায়। যে পিসিওডির ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক ভুল সিদ্ধান্তে চলি, আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট ঠিক নেই, এবং পরবর্তীকালে কিন্তু আমরা এই সমস্যাটা ক্রিয়েট হতে দেখি। অবশ্যই দেখুন, আপনার যদি পিসিওডি যদি হয়ে থাকে, যে প্রবলেমগুলো বললাম, অ্যাকনি হওয়া বা হেয়ার ফল হয়ে যাওয়ার সমস্যাটা, বা আমাদের এখন ধরুন 18 বছর বয়স, বিয়ে হয়নি, কিন্তু এখান থেকেই যদি আপনি সমস্যাকে যদি রিমুভ না করেন, তাহলে কি হবে, আফটার ম্যারেজ আপনাকে বেবি এবার নিতে গেলে অনেক আপনাকে স্ট্রাগল করতে হবে। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো, যখন সমস্যা আপনি দেখতে পাচ্ছেন না, তাকে পুষে রাখবেন না। কেন সমস্যায় যখন জটিল হয়ে যাবে, তখন কিন্তু 12তেও সমস্যা হয়ে যায়। চকলেট সিস্ট, মানে আপনার পিসিওডির মধ্যে একটা সিস্ট হয়, যেটা হচ্ছে চকলেট সিস্ট, যেটাকে দেখা যায় কি ওটা ক্যান্সারের রূপ নিয়ে নেয় ওই সিস্টটা। ঠিক আছে, সেটা খুবই কিন্তু টাফ ব্যাপার থাকে। তো আমরা এইরকম প্রমাণ করেছি, যেখানে চকলেট সিস্টও উইদাউট সার্জারি আমরা তাকে নির্মূল করেছি। ঠিক আছে, আমরা আসবো একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পদ্মজ জানা বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মেদিনীপুর। বলুন বলুন। আমার ওয়াইফের একটু লিভারে এবং কিডনিতে সিস্ট হয়েছে, 8 mm করে সিস্ট হয়েছে। ঠিক, তো লিভারে আর কিডনিতে যে সিস্ট হয়েছে, তার জন্য এখন কোনো চিকিৎসা চলছে? হ্যালো, আপনার যে রিপোর্টের মধ্যে লিভারে আর কিডনিতে যে সিস্ট ধরা পড়লো, তার কি কোনো চিকিৎসা করছেন? হ্যাঁ, চিকিৎসা কিছুই না, চিকিৎসা কিছু করেনি। তো আপনার রোগটা আপনি জানেন, কিন্তু আপনি যদি চিকিৎসা না করেন, তো সেটা তো আপনার আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে, কিন্তু এলোপ্যাথি দেখালাম, এলোপ্যাথিতে বললো যে না, এখন ওষুধ রেডি হয়নি। আপনি এটা জানেন তো, কিডনিতে যদি সিস্ট যদি দীর্ঘদিন থাকে, তাহলে কিন্তু কিডনি ফেলিয়ার হয়ে যায়। বা লিভারে যদি সিস্ট দীর্ঘদিন থাকে, তাহলে আপনার লিভারে কিন্তু টিউমার হয়ে আপনার ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। যে কোনো জায়গায় দেখুন, আজকে সিস্ট হচ্ছে, একটা বাবালসের কথাটা বললাম, তো যে কোনো জিনিসকে যখন আপনি পুষে রাখবেন না, তখন কিন্তু হাতছাড়া হয়ে যাবে, তখন আপনি ট্রিটমেন্ট করলেও রোগীকে ভালো করতে পারবেন না। তো আপনার ডাক্তারবাবু নিজেই বলে দিল কি কোনো চিকিৎসা নেই, আর সত্যি বাস্তবে কোনো চিকিৎসা নেই। আপনি পার্টিকুলার কোনো একটা রোগের নামটা বলুন, কি তারা নাকি ওষুধ দিয়ে তারা ভালো করতে পেরেছে। তারা হয়তো ওষুধ দিয়ে রোগকে থামাচাপা দিয়ে রাখতে পারে, অ্যান্টিবায়োটিক দিয়ে রোগকে থামাচাপা দিয়ে রাখতে পারে, কিন্তু নির্মূল করতে পারে না। নির্মূল করতে গেলে আপনাকে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতেই হবে। মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, হলদিয়াতে আছে, মেছেদায় আছে, হেড়িয়া আছে, খড়গপুরে আছে, যেখানে আপনার সুবিধা হবে ওই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। যেখানে আপনাকে কিছুদিন পরে ট্রিটমেন্ট নেওয়ার পর, আফটার ট্রিটমেন্ট আবার যখন রিপোর্ট করবেন, দেখবেন আর আপনার লিভার থাকবে, কিডনি থাকবে, কিন্তু সিস্ট থাকবে না। একদমই তাই। বলে রাখি, 7 অক্টোবর হেরিয়া চেম্বারে ডক্টর এ হালদার থাকছেন, 8 অক্টোবর মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, 9 অক্টোবর বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, 10 অক্টোবর হলদিয়ায় থাকছেন ডক্টর বি শর্মা নিজে, এবং মধ্যমগ্রাম কলকাতা হাওড়ায় চেম্বার তো রয়েছে। আজকে আর হাতে সময় নেই। অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।